জাতীয়তাবাদী রাজনীতি সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা শুরুতে যেরকম ছিল, পরে যেরকম হয়েছে, আকাশ পাতাল তফাৎ হয়েছে। রবীন্দ্রনাথ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কুসংস্কারগুলোর মধ্যে একটা। আমরা একটা ক্ষমতার মধ্যে থাকা রবীন্দ্রনাথ পেয়েছি, মানুষের লড়াইয়ের সঙ্গে থাকা রবীন্দ্রনাথকে আমরা আবিষ্কার করতে পারিনি। বিভক্ত বঙ্গকে যুক্ত করার জন্য রবীন্দ্রনাথ লিখলেন আমার সোনার বাংলা। আমরা যুক্ত দেশকে বিভক্ত করার জন্য গাইলাম আমার সোনার বাংলা। রবীন্দ্রনাথ সে পড়ুক বা না পড়ুক, রবীন্দ্রনাথ তার লড়াইয়ের একজন শক্তি। ফলে রবীন্দ্রনাথ যেখানে চর্চা হচ্ছে সেখানে তাকে থাকতে হবে, কারণ এটা তার লড়াইয়ের অংশ। রবীন্দ্রনাথ নিয়ে সবাই লেখেন, ঠিক সেই কারণে না, মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ নিয়ে কিছু কথা বলা জরুরি, যেগুলো নাকি বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা থেকে। কিন্তু আমি বলার আগে দু একটা কথা বলি এমনিতে। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলতে হবে কেন, মানে কেন কথা বলতে হবে রবীন্দ্রনাথকে নিয়ে, মানে কী এমন ঠেকা পড়লো যে আমরা সবাইকে নিয়ে কথা বলতে হবে, তো রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে হবে। আমাদের এখানে মুশকিল হচ্ছে যে এই এই পুরো অঞ্চলটার মধ্যে, এই বাংলা শুধু না, এই ভূখণ্ডটার মধ্যে, বাংলা অঞ্চলে বিশেষ করে পশ্চিমে যেভাবে করে দার্শনিক জন্ম নিয়েছেন, ভাবুক, সেভাবে করে বাংলা অঞ্চলে দর্শনটা ওইভাবে করে জন্ম হয়নি। বাংলা অঞ্চলের দর্শনটার প্রকৃতি আলাদা ছিল সবসময়। মানে বাইরে যেমন আমরা দেখব যে এক একজন দার্শনিক আসেন, তিনি একটা খুবই মৌলিক একটা ভাবনা দেন, যেই ভাবনা জীবন জগৎ সম্পর্কে, মানুষ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, সমাজ সম্পর্কে। পরে আরেকজন আসেন, তিনি আবার সেটাকে পর্যালোচনা করছেন, ওটাকে একটা নতুন স্তরে নিয়ে যান, ওটাকে পর্যালোচনা করে তার সীমাবদ্ধতাগুলো দেখেন। এর মধ্যে যে পৃথিবী যে আবার নতুন করে বিবর্তিত হয়েছে, মানুষের সীমানা প্রসারিত হয়েছে, মানুষ ইতিহাসের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে বা পিছিয়েছে বা যাই করেছে, সেটার পরিপ্রেক্ষিতে ওই চিন্তাটাকে আবার নতুন করে পর্যালোচনা করেন এবং নতুন একটা দর্শন দেন। এটা একটা পরম্পরার, একটা পশ্চিমের দর্শনের মধ্যে একটা পরম্পরা আছে, খুব স্পষ্ট পরম্পরা আমরা পাবো। হ্যাঁ, চীনে বা আমাদের এখানে যে দর্শন জন্ম নিয়েছে, বিশেষ করে ভারতবর্ষে বা আমাদের এই অঞ্চলে, বাংলা অঞ্চলে, এখানে কিন্তু এটা দর্শন আকারে আসেনি সবসময়। এখানে এসছে হয় সাহিত্যের মধ্যে, নয় গানের মধ্যে এক একটা ভাবান্দোলন হয়েছে, এবং ওই ভাবান্দোলনের কারণে ওইটার একটা বলবো কল্পনার সংস্পর্শে, ভাবের সংস্পর্শে, ভাষার মধ্যে আমরা সেটা ব্যক্ত করেছি কোনো না কোনোভাবে। সেটা কবিতা হিসেবে আমাদের সামনে এসছে, গান হিসেবে সামনে এসছে, হয়তো চর্চা হিসেবে সামনে এসছে, এবং ওর মধ্যে আমরা তর্ক পাবো না তা না, আমরা দেখব যে একটার পর একটা কিন্তু হচ্ছে, কিন্তু ওইটা আর্গুমেন্ট আকারে আসে না, মানে স্পষ্ট আর্গুমেন্ট আকারে আসে না। ওটা আমরা দেখি গানের মধ্যে আমাদের বেছে নিতে হয়, খুঁজে নিতে হয় যে আচ্ছা তিনি কেন ওইখান থেকে আলাদা হয়ে গেলেন, তিনি কেন তার সঙ্গে এই বাহাসে যুক্ত হলেন। এবং এটা খুব একটা ইন্টারেস্টিং, আমি একটা বই পড়েছিলাম খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যখন এডওয়ার্ড সাইদের 50 বছর পূর্তি হয়, তখন তাকে নিয়ে একটা স্মরণিকা বেরিয়েছিল, একটা বই। সেখানে এক দর্শন অধ্যাপক লিখেছিলেন যে এটা খুব একটা আশ্চর্যের ব্যাপার যে এনলাইটেনমেন্ট, যেটা বলতে যাচ্ছিলাম, এনলাইটেনমেন্টের সময় তার আগ পর্যন্ত পৃথিবীতে লেখা হতো হিস্ট্রি অফ ফিলসফি, এরকম বই প্রচুর বেরিয়েছে হিস্ট্রি অফ ফিলসফি। তার মধ্যে এই মিশরের দর্শন থাকতো, পশ্চিমের দর্শন থাকতো, ভারতবর্ষের দর্শন থাকতো, চীনের দর্শন থাকতো। এই হিস্ট্রি অফ ফিলসফিটা এনলাইটেনমেন্ট পাকা হতে 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 এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন উন্মুক্তমুখী হতে হতে পশ্চিমে যখন নাকি আধুনিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে, এর মধ্য দিয়ে বার্ট্রান্ড রাসেল যে লিখলেন হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি, যে হিস্ট্রি অফ ফিলসফি যে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফিতে পর্যবসিত হলো, মানে ইতিহাসের এই অল্প সময়ের ভিতরে যে দর্শনের সংজ্ঞা দেওয়া হচ্ছে বারবার, যে দর্শন কোনটাকে বলবো। ফলে ওই নতুন সংজ্ঞার মধ্য দিয়ে ইউরোপের বাইরের যে ফিলসফিগুলো সেগুলো বাদ পড়ে যাচ্ছে, কারণ দর্শনের যে নতুন সংজ্ঞা তৈরি হচ্ছিল আর্গুমেন্টেটিভ ফিলসফির, সেখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অন্যান্য ফিলসফি বাদ হয়ে গেল, হতে হতে এটা হিস্ট্রি অফ ফিলসফি, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি হয়ে উঠলো। কথাটা বললাম এই কারণে যে ওয়েস্টের ধরনের মধ্যে এই আমরা দেখব চিন্তার একটা ক্রিটিক বলে, যেমন কান্টের বই আছে ক্রিটিক অফ পিওর রিজন, পর্যালোচনা, চিন্তার পর্যালোচনা করে। কেন করে? কারণ প্রত্যেকটা লোক যে চিন্তা নিয়ে আসে, সেই চিন্তার একটা প্রভাব তার ইতিহাসের মধ্যে পড়ে, তার সমাজের মধ্যে পড়ে। এবং আপনারা যদি দেখেন যে এই যে সামন্তবাদ থেকে যে আধুনিক জাতিরাষ্ট্র পর্যন্ত একটা সেকুলার স্টেট, যে স্টেটটা আমরা দেখি একটা জুডিও ক্রিশ্চিয়ান এন্টিটি হিসেবে একটা নির্দিষ্ট একটা ধরনে আধুনিক জাতিরাষ্ট্র পশ্চিমে ডেভেলপ করেছে, এর পেছনে দর্শনের ইতিহাসের যেমন লড়াই আছে, তেমনি বাস্তবের ইতিহাসের লড়াই আছে, এবং দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, দুটো একসঙ্গে পাশাপাশি গেছে।
তো রবীন্দ্রনাথ কেন জরুরি কথাটা বললাম, এই কথাগুলো বললাম পার্শ্ব কারণ হিসেবে এইভাবেই কারণে যে আমরা যদি আমাদের ইতিহাসকে বুঝতে চাই এবং আমাদের সময়টাকে বুঝতে চাই, তাহলে আমাদের পেছনে যারা যারা ভূমিকা রেখেছেন চিন্তায় কোনো না কোনোভাবে, এবং ইতিহাসের মধ্যে যাদের চিহ্ন পড়েছে আমাদের জাতিগত মননের মধ্যে এবং ওটার একটা ইতিহাসের মধ্যে ছাপ পড়েছে, তাদের সঙ্গে যদি আমরা তর্ক না করি এবং তাদের সঙ্গে যদি আমরা যদি মুখোমুখি না দাঁড়াই এবং তাদের সঙ্গে যদি পর্যালোচনা না করি, তাহলে আমাদের পক্ষে আগে বাড়া সম্ভব না। ফলে রবীন্দ্রনাথ যদি বাদ দিই, তাহলে আমরা আমাদেরকে অনেকটা বাদ দিয়ে দিতে হবে। শুধু রবীন্দ্রনাথ, আমরা যদি লালনকে বাদ দিয়ে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে অনেকটা, আমরা যদি নজরুলকে বাদ দিয়ে আমাদের একটা বাদ দিতে হবে। ফলে যে লোকগুলা আমাদের আগে এসছেন এবং কোনো না কোনোভাবে আমাদের সমাজের মধ্যে ভূমিকা রেখেছেন, তাদেরকে আমরা পছন্দ করতে পারি, তাদেরকে আমরা অপছন্দ করতে পারি, কিন্তু তাদেরকে আমাদের আলোচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে। এই জন্য রবীন্দ্রনাথ পর্যালোচনা করা জরুরি। এখন পর্যালোচনা করা জরুরি কেন? জরুরি এই কারণে, কারণ আমরা জানি যে যে কোনো বর্তমান ইতিহাসের পুঞ্জীভূত একটা অবস্থা, যেখানে রেখে এসে পৌঁছেছি আমরা সেখানে, এবং আমরা যদি আগে বাড়তে চাই তাহলে পেছন থেকে আমরা ইশারা খুঁজি। ইতিহাস অতীত নয়, ইতিহাস বর্তমান এবং ইতিহাস সম্ভবত ভবিষ্যতের পথ একই সঙ্গে। তো এই জন্য দরকার। তো এখন বাংলাদেশ রাষ্ট্রটা এখন রবীন্দ্রনাথ পর্যালোচনা করতে গিয়ে জটিলতার অনেকগুলো কারণ আছে। কারণ আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই যে একদল লোক রবীন্দ্রনাথের ব্যাপারে একেবারে পূজা পার্বণ করে শেষ করে দেন, রবীন্দ্রনাথের একটা দেবত্ব আরোপ করেছেন, এই ব্যাপারে তার সন্দেহ করার কোনো কিছু নাই। আরেকদল লোক মনে করেন যে রবীন্দ্রনাথের মতন বদমাশি হয় না এবং রবীন্দ্রনাথ একটা নচ্ছার লোক এবং বাঙালি মুসলমানদের পক্ষে অসম্ভব পরিত্যাজ্য লোকই বটে। হ্যাঁ, ঠিকই আছে। কী কারণ? অনেক কারণ আছে, এগুলো আমরা জানি। সেগুলো তো যেটাই সত্য হোক, আমার কথা হচ্ছে এটাও সত্য হতে পারে, এটা সত্য হোক, আমরা যাচাই প্রত্যেকটা জিনিসই আমাদেরকে খুব শক্তভাবে যাচাই করতে হবে। রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা করার সমস্যা কোথায়? একটা হচ্ছে যে আমরা যখন একটা ঐতিহাসিক পরিপ্রেক্ষিতের মধ্যে রবীন্দ্রনাথকে আলোচনা করতে যাই, তখন আমরা প্রায়ই একটা ভ্রান্তির মধ্যে পড়ি এই কারণে যে এখনও পর্যন্ত বাংলাদেশের যে ইতিহাস চর্চা, সেই ইতিহাস চর্চা সত্যি সত্যি হয় যাকে আমরা বলি পরাশক্তি, মানে পৃথিবীর বড় বড় দেশ যারা নাকি গ্লোবাল ইকোনমি রান করে, গ্লোবাল পলিটিক্স যারা চালায়, বিশ্ব রাজনীতি অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে, তাদের ইতিহাসের অধীনে আমরা আমাদের ইতিহাস দেখি। অথবা ভারত পাকিস্তানের যে একটা 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 হেজিমনিক যে একটা আধিপত্য বিস্তারকারী যে ইতিহাসটা আছে, আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসটাকে তার মধ্যে দিয়ে দেখি। আমরা আমাদের ইতিহাসটা আমাদের মধ্যে দেখতে পারি না। এটা হচ্ছে প্রধান সমস্যা। ফলে আমরা যখন রবীন্দ্রনাথকে আলোচনা করবো, আমরা কোন কনটেক্সটে রাখবো, সেই কনটেক্সটে রাখতে গিয়ে আমাদের সমস্যা। এটা হচ্ছে রবীন্দ্রনাথকে আলোচনার একটা বড় সমস্যা। রবীন্দ্রনাথকে আলোচনার আরেকটা বড় সমস্যা হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা অনেক রবীন্দ্রনাথ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কুসংস্কারগুলোর মধ্যে একটা। মানে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা যা জানি সত্য কথা, তার একটা বড় অংশ আমরা জেনেছি পাঠ্যপুস্তকে কয়েকটা কবিতা বা গদ্য থেকে, আর কান কথা থেকে, বা কারো বক্তৃতা থেকে। নিজে সরাসরি বই পড়ে জেনেছি এমন লোকের পরিমাণ খুব কম। এটা হচ্ছে বাস্তবতা। রবীন্দ্রনাথ সম্পর্কে ধারণা আমরা কিন্তু রবীন্দ্রনাথ কিছু না পড়ে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে পরে কিছু বলতে পারবো। এটা বাস্তবতা। মানে যে বাংলাদেশে দুই চারটা বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা বাতাস থেকে ধারণা পাই, তার মধ্যে রবীন্দ্রনাথ একজন। 3 নম্বর আরেকটা কারণ হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের দীর্ঘ জীবন। রবীন্দ্রনাথের চিন্তা প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে বিবর্তিত হয়েছে। রবীন্দ্রনাথের জীবন অনেক পর্যায়ে ছিল এবং কোনো কোনো পর্যায়ে খুবই মারাত্মক, যেগুলো ধরলে রবীন্দ্রনাথকে আপনার বর্জন করতে ইচ্ছে করবে। এটাও সত্য। আপনারা যারা ভারতবর্ষের ইতিহাসের ধারা প্রবন্ধটা পড়বেন, আপনারা দেখবেন রবীন্দ্রনাথের মধ্যে তখন হিন্দুত্ববাদী একটা মন খুব মাথাচাড়া দিয়েছে একটা বয়সে, সেটাও আছে। আবার রবীন্দ্রনাথ এগুলো থেকে সরেও এসছেন। রবীন্দ্রনাথ এক জাতীয়তাবাদী রাজনীতি সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা শুরুতে যেরকম ছিল, পরে যেরকম হয়েছে, আকাশ পাতাল তফাৎ হয়েছে। মুসলিম সম্পর্কে তার যে ধারণা আগে যেরকম ছিল, পরে যেরকম হয়েছে, আকাশ পাতাল হয়েছে। তার চিন্তা কোনো একটা জায়গায় হাত দিয়ে যদি বলি এটা রবীন্দ্রনাথ, এবং বলার মতন বহু লোক আছেন। সেদিন আমার অফিসের মধ্যে একজন আমাকে খুব প্রীত হয়ে বলছেন রবীন্দ্রনাথ এই লিখেছেন। হ্যাঁ, এই লিখেছেন, আবার এইও লিখেছেন। মুশকিলটা হচ্ছে যে আমরা একটা মানে এই বিবর্তনটা বুঝতে হবে। একটা সক্রিয় লোক যিনি সক্রিয়তার সঙ্গে তার চিন্তা বদল করে চলেছেন, তাকে বুঝতে গেলে সেটা বোঝা দরকার। এটা গেল আরেকটা দিক। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি বোঝা। আর রবীন্দ্রনাথ সম্পর্কে এটা আমার দুঃখজনকভাবে বলবো, কথাটা হয়তো আমার ছোটো মুখে বড় কথা হবে, 90% বই হচ্ছে খুব ফালতু ধরনের বই বলে আমার ধারণা। মাফ করবেন, কারণ আমি নতুন কথা খুব কম পেয়েছি রবীন্দ্রনাথের অধিকাংশ বইয়ের মধ্যে।
কতগুলো কথা চর্বিত, আমরা জানি রবীন্দ্রনাথ মহান, রবীন্দ্রনাথ বড় কবি, রবীন্দ্রনাথ আমাদের সমস্ত অনুভূতি প্রকাশ করেছেন। এমন কোনো অনুভূতি নাই যেটা নাকি রবীন্দ্রনাথ প্রকাশ, এমন কোনো অনুভূতি আবিষ্কৃত হবে না যে রবীন্দ্রনাথ লেখেননি। এরকম অনেক কথা আছে, বাড়তি কথাও আমরা বলি অনেক কিছু, না? তো সেখান থেকে আসা দরকার। কিন্তু তার চেয়ে বড় দরকার, বাংলাদেশে আমরা কেন রবীন্দ্রনাথকে আমাদের দরকার, মানে রবীন্দ্রনাথের জিনিসটা হয়েছে এই যে বাংলাদেশ একটা অদ্ভুত রাষ্ট্র, অদ্ভুত রাষ্ট্র। এমনকি মানে আমি যদি পূর্ববঙ্গ হিসাবে দেখি, রাষ্ট্র হিসাবে পরিগঠিত হওয়ার আগেও পূর্ববঙ্গ একটা অদ্ভুত জায়গা। পূর্ববঙ্গ হচ্ছে পুরো এই ভারতীয় অঞ্চলের মধ্যে যদি আমরা বলি, তাহলে বলতে হবে যে দুর্ভাগ্যজনকভাবে সবচাইতে হয়তো পরিত্যক্ত অঞ্চল যদি বলি সেটা ছিল। কারণ প্রথমত বদ্বীপ অঞ্চল, ফলে আমাদের এই অঞ্চলের যে আবহাওয়া, স্যাঁতস্যাঁতে আবহাওয়া। ধরুন ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে ধরুন একটা অশোক স্তম্ভ যদি কেউ দেখে, অনেকগুলো প্রজন্ম একই একটা চিহ্ন দেখছে, আপনার অশোক স্তম্ভ দেখছে। ফলে একটা জাতি যেভাবে করে কতগুলো চিহ্ন দিয়ে নিজেকে আইডেন্টিফাই করে, আবিষ্কার করে। আমাদের বাংলা অঞ্চল একটা, যেখানে সারাক্ষণ ঝড় ঝঞ্ঝা চলে, যেখানে পলি মাটি, যেখানে স্যাঁতস্যাঁতে পচে যায় সব কিছু, ভেঙে যায় নদীর ভাঙনে, ফলে আমাদের এখানে কিছু টিকে থাকে না। ফলে এই অঞ্চলটার সমস্যা হচ্ছে এখানে যে আমরা যে প্রজন্মগত স্মৃতি, এটা একটা জটিল জায়গা আমাদের জন্য অন্যান্য অঞ্চলের চেয়ে। এবং জলা জঙ্গলের কারণে আপনারা জানেন যে এই অঞ্চলটা, এটা নিয়ে অনেকে কাজ করেছেন যারা নাকি হিস্টোরিয়ান আছেন। এত বিভক্ত ছিল, এত মানে এক অঞ্চল থেকে অঞ্চলের আরেক অঞ্চলে যাওয়া, এত দূরত্ব ছিল, যেখানে লোকেরা একটা একতাবদ্ধ হয়ে যে একটা রাষ্ট্র মতো বা রাজ্য মতো গঠন করবে তার উপায় ছিল না। এবং বাবুর নামাতে কিন্তু বাদশাহ বাবুরের স্মৃতির মধ্যে আছে এই কথাটা যে এরকম একটা, ওরা কেন এগুলো, প্রথমত তো আর্য ধর্মের মধ্যে আছে, যে হিন্দু পুরাণের মধ্যে, আর্য পুরাণের মধ্যে আছে যে এই অঞ্চলে আসলে সবার মতো অতিভ্রম হয়, এটা। এবং বাবরের মধ্যে আছে যে এই অঞ্চলের লোকেরা কেন একত্র একটা রাজ্য গঠন করতে পারে না, আসলে পারে না কেন, তার কারণ, বাস্তবিক কারণ ছিল হচ্ছে মামলা। ফলে এই অঞ্চলের মানুষ সবচেয়ে হতদরিদ্র, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে প্রকৃতিপিষ্ট একটা জাতি। কিন্তু ঘটনাচক্রে এই জাতি একটা রাষ্ট্র তৈরি করেছে, যেটা এই পাকিস্তান, ভারতে সব জায়গায় মিলিয়ে যাদের প্রজন্মগত স্মৃতি আছে, যাদের বিরাট বিরাট নথি আছে, যাদের বড় বড় অনেক কিছু আছে, তারা কিন্তু রাষ্ট্র তৈরি করতে পারেনি, জাতি রাষ্ট্র যদি বলি। এটাই এই কর্দমাক্ত মাটিতে উবু হয়ে থাকা সবচেয়ে দরিদ্র এবং না খাওয়া মানুষরা কিন্তু একটা রাষ্ট্র তৈরি করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে বছরে মারা গেলেন, 1941 সাল, 41 সালে মারা গেলেন, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে মাত্র। এবং পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা সময় যেটা নাকি পৃথিবীকে বিভক্ত করে ফেলেছে। বিশ্বযুদ্ধের আগে এক রকমের পৃথিবী, বিশ্বযুদ্ধের পরে আরেকটা রকমের পৃথিবী। সেই পৃথিবী রবীন্দ্রনাথ দেখেননি। ফলে রবীন্দ্রনাথের পক্ষে কল্পনা করা খুব কঠিন ছিল যে এই যুদ্ধের পরপর অল্প দিনের মধ্যে যেই দশকের শুরুতে তিনি মারা যাচ্ছেন, সেই দশকেরই প্রায় শেষ দিকে গিয়ে 3টা টুকরোয় 2টা দেশ হিসাবে ভারতবর্ষ আবির্ভূত হবে। এবং তার পক্ষে কল্পনা করা হয়তো আরও কঠিন ছিল যে যেই বছর তিনি মারা গেলেন তার ঠিক 3 দশক পরে পূর্ববঙ্গের বাঙালিরা, যারা তার ছোট গল্পের বিষয়বস্তু, তার একটা রাষ্ট্র কায়েম করবে। ফলে বাংলাদেশের যে একটা উদ্ভব হয়েছে, একটা রাষ্ট্র হিসেবে উত্থান হয়েছে, এটা রবীন্দ্রনাথের পক্ষে কল্পনা করা কঠিন। তো মুশকিলটা হচ্ছে এখানে যে আমরা দেখব যে 47 সালের পরে খুব দ্রুত ভাষাকে কেন্দ্র করে, আসলে ভাষাটা তো একটা ব্যাপার, বৈষম্যই মূল বিষয় ছিল, ভাষার মধ্যে আত্মপ্রকাশ করেছে। কারণ তার আগে ভাষা আন্দোলন যারা করেছে আমরা এখন জানি যে তারা সবাই ছিল মূলত পাট চাষিদের সন্তান বা তাদের পরের প্রজন্ম। এবং পাট চাষের টাকা কীভাবে করে পশ্চিম পাকিস্তানে চলে যেত, এবং এগুলো তো আমরা জানি, এগুলো তো ইতিহাসে যাওয়ার দরকার নাই। তো তখন যে আমাদের মধ্যে বৈষম্যের চেতনা এসছে এবং ভাষার মধ্য দিয়ে যে প্রথম আমাদের মধ্যে একটা প্রতিবাদ তৈরি হলো, এটা তো সত্যি যে পার্টিশন যখন হয়েছে, একটা সময় আমরা খালি জানতাম যে
বাঙালি মুসলমানরাই বা পার্টিশন চেয়েছে, এটার জন্য বাঙালি মুসলমান দীর্ঘদিন পর্যন্ত অপরাধী হয়ে মাথা নিচু করেছিল পুরো ভারতবর্ষের কাছে। তা আজকাল আমরা জানি জয়া চ্যাটার্জির যে গবেষণা বা অন্যান্যদের গবেষণা, সমর ঘোষের মেয়ে সেবন্তী ঘোষ একটা অভিনয় গবেষণা করেছে, আর অনেকে করেছে, আমাদের এখানে সাইদ ফিরদৌস গবেষণা করেছে, এরা করেছে। অনেক রকমের পথ ছিল, অনেক রকমের জিনিস ছিল না। বাঙালি মুসলমানরাও চেয়েছে যেমন, বাঙালি হিন্দুদের একটা অংশ চেয়েছে যেমন, শক্তভাবে চেয়েছে, কারণ তারা বুঝেছে যে এখানে তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা যেই এটা হবে, সেটা নিয়ন্ত্রণ করা কঠিন এই বাংলাকে। আবার এটাও ঠিক, পাশাপাশি আবার এমনও হয়েছে যে দুই বাংলা মিলে একটা রাষ্ট্র হোক, সেরকম চেষ্টা চলেছে। সেই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হলো নানা কারণে। এরকম অনেক রকমের চেষ্টা হয়েছে। একটা চেষ্টা দিয়ে আমরা ইতিহাসটাকে বুঝতে পারবো না। ইতিহাসের মধ্যে অনেক ধারা থাকে, আমরা একটা ধারাকে অনেক সময় প্রধান করে তুলি। যেটাই হোক, যখন নাকি 47-এর পরে এলো, তো বাঙালি মুসলমান তো পাকিস্তান চেয়েছিল, কিন্তু সেই পাকিস্তান চেয়েছিল, যে মুক্তি চেয়েছিল যে রাষ্ট্রটার মধ্যে, তারা তো দেখলো যে আরেকটা নতুন শোষণের মধ্যে এসে পড়লো। এবং তখন যে আন্দোলনগুলো দানাবাদ বেঁধে উঠলো এবং আত্মপরিচয়ের যে নতুন যেটা একটা পরিগঠন চলল, সেই পরিগঠনের মধ্যে তারা রবীন্দ্রনাথকে, যে সমস্ত কেন্দ্রবিন্দু তারা খুঁজে বের করার চেষ্টা করলো, তার মধ্যে রবীন্দ্রনাথ ছিল একজন। তো আমি একটু আজকে বলার চেষ্টা করব, হয়তো তখন কত পরিপ্রেক্ষিতই বললাম, একটু বলার চেষ্টা করব যে যেই রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি ভাবেননি, সেই রবীন্দ্রনাথ, মানে বাংলাদেশের কথা, তো লোকেরা যখন নাকি রবীন্দ্রনাথকে একটা কেন্দ্রভূমি হিসেবে চিন্তা করলো, তারপর তো অনেক অ্যাক্টিভিটিস হলো রবীন্দ্রনাথকে কেন্দ্র করে, অনেক সাংস্কৃতিক আন্দোলন, এই সে অনেক কিছু হলো। এর মধ্য দিয়ে আসলে আমাদের যে রাজনৈতিক সংগ্রামটা হলো পুরো 50-এর দশক থেকে 60-এর দশকে আরও তীব্র হলো, 71 তো মুক্তিযুদ্ধই হলো। এর মধ্য দিয়ে, এই সংগ্রামের মধ্য দিয়ে কোন রবীন্দ্রনাথকে আমরা তৈরি করলাম, যে রবীন্দ্রনাথটা একেবারেই আলাদা, যে রবীন্দ্রনাথটা বাংলাদেশের রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথটা আমরা তৈরি করেছি আমাদের রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে। হ্যাঁ, পশ্চিমবঙ্গেরও নিশ্চয়ই রবীন্দ্রনাথ আছে, ডেফিনেটলি। হ্যাঁ, সেটা তারা বলবেন, সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের একটা রবীন্দ্রনাথ, সেটা আমাদের বোঝা দরকার। তাহলে ওই রবীন্দ্রনাথকে বুঝলে হয়তো আমরা আমাদের অনেকটা বুঝবো। এটা শুধু রবীন্দ্রনাথকে বোঝা হবে না, কারণ সেটা বুঝলে আমরা অনেকটা নিজেদের বুঝবো। একটু যদি আমি শুরু থেকে বলি, ধরুন মানে রবীন্দ্রনাথ যখন বিখ্যাত হয়ে উঠছে নোবেল পুরস্কার পাওয়ার পরেই, তো তার এক পর্যন্ত আসলে বাঙালি হিন্দুরাও যে রবীন্দ্রনাথকে খুব পাত্তা দিয়েছে তা না। খুবই বাজে কমেন্ট আছে তার সম্পর্কে, খুব বাজে বাজে মন্তব্য করতেন, এবং তার কবিতা আসলে বোঝার মতন যে সক্ষমতা সেটা তৈরি হয়নি। যে কবিতা তিনি লিখেছিলেন, অনেকে বলতেন যে তিনি পায়রার মতন বাকবাকুমি কবিতা লেখেন, পায়রা কবি এরকমও বলেছেন, কারণ তিনি যে বিমূর্ত ধরনের ভাব তার কবিতার মধ্যে ব্যক্ত হতো, মানে কলোনিয়াল বাঙালির মধ্যে সেই এডুকেশন বা সেই মনন তৈরি হয়নি, যে মনন থেকে কবিতাগুলোকে বোঝা ক্ষমতা খুব কম লোকের মধ্যে ছিল হয়তো। কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার পরে লোকে বুঝতে পারলো যে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কবি হবেন তিনি। নোবেল পুরস্কার যখন পেয়েছেন, তখন হঠাৎ করে বাঙালি সমাজের মধ্যে যেটা হয়, বাঙালিদের মধ্যে আছে না, যেমন সত্যজিতের ছবি মানে হচ্ছে ভালো ছবি, হয়তো মৃণাল সেনের ছবি বা ঋতিকের একটা ছবি দেখবে না, সত্যজিতের ছবি হয়তো 10টা শো হচ্ছে বা 15টা শো হচ্ছে, আর ঋতিকের একটা ছবি হয়তো একটা শো, এরকম হয় বাঙালির কাছে। আবার সব কিছু, বাঙালি মুসলমানের সব কিছু একটা হলে হয়, একেশ্বরবাদী তো সব কিছু একটা একটা করে হলে হয়। একজন কবি নজরুল, একজন চেক পেইন্টার জয়নুল আবেদিন, সব কিছু একটা একটা করে পেলে আমরা খুশি হয়ে যাই। যাই হোক, তো সরি, তো যেটা হচ্ছিল যে সেটা বলছিলাম, তো তখন সেই সময়টায় রবীন্দ্রনাথকে নিয়ে তর্ক বিতর্ক তখনও ঠিক ওইভাবে শুরু হয়নি। শুধু একটা জিনিস ছিল যে একটা ধর্মভেদ, কারণ এটা একটা ব্যাপার ছিল, আর একটা প্রশ্ন উঠছিল যে তিনি যথেষ্ট পরিমাণে মুসলমানদের প্রতি অনুকম্পায়ী কিনা, সহানুভূতিশীল কিনা, মুসলমানরা যথেষ্ট পরিমাণে জায়গা নিচ্ছে কিনা তার সাহিত্যের মধ্যে, এই সমস্ত প্রশ্ন হচ্ছে। তখন খুবই মজার ব্যাপার, 2-3জন লেখকের কথা আমি বলতে পারি যারা এমন কিছু কথা বলেছেন যেগুলো আমরা নামগুলো শুনলে অবাক হবো। যেমন গোলাম মুস্তাফা, তিনি পাকিস্তান আন্দোলনের একজন একনিষ্ঠ কবি ছিলেন, মানে পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছেন। তিনি তার প্রথম দিকে এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের বিরোধিতাও করেছেন, কিন্তু উনি পার্টিশনের আগে উনি বলছেন একটা জায়গাতে যে রবীন্দ্রনাথের মধ্য দিয়ে মুসলমান ইসলামী ভাবের সর্বোত্তম প্রকাশ ঘটিয়েছে। এটা গোলাম মুস্তাফার লেখা। হ্যাঁ, কাজী আব্দুল উদুদ তার শাশ্বতবঙ্গে লিখছেন, খুব ইন্টারেস্টিং রবীন্দ্রনাথের লেখাতে। তিনি গীতাঞ্জলি এবং সমস্ত কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে তিনি লিখছেন, বলছেন যে
এ সমস্ত কবিতার মধ্যে ইসলামের ভাবধারার যে প্রকাশ ঘটেছে এবং কোরআনের যে চেতনার যে প্রকাশ ঘটেছে তা বিবেচনা করলে বলতে হবে রবীন্দ্রনাথ শ্রেষ্ঠতম মুসলমান। আমি কিন্তু একদম কোট করছি, শ্রেষ্ঠতম মুসলমান শব্দটা শাশ্বতবঙ্গের মধ্যে আছে। হ্যাঁ, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একই রকমের কথা বলেছেন। কেন বলছেন? আমার মনের মধ্যে প্রশ্নটা হচ্ছে এখানে, কারণ তাদের মধ্যে একটা উদ্বেগ দানা বেঁধে উঠছিল। কারণ আপনারা দেখবেন দুইটা বিষয় আছে এখানে। একটা বিষয় হচ্ছে, আমি যদি রাজনীতির দিকে যাই, লাহোর প্রস্তাবের মধ্যে যে কথাগুলো উঠেছিল যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো একাধিক রাষ্ট্র হবে, স্টেটস, যেটা পরবর্তীকালে বলা হলো এটা টাইপো, মিস্টেক হয়েছে। কারণ আমরা দেখব যে পাকিস্তান আন্দোলন যখন হচ্ছে সেই সময়টাতেও বাঙালি মুসলমান বুদ্ধিজীবীদের একটা অংশের মধ্যে এরকম একটা ভাব ছিল যে আলাদা একটা রাষ্ট্র হবে, আমাদের মুসলমানদেরই রাষ্ট্র হবে, কিন্তু এটা আলাদা রাষ্ট্র হবে এবং আমাদের একটা আলাদা আইডেন্টিটি আছে। আমরা বাঙালি, কিন্তু আমরা মুসলমান সহ আমরা বাঙালি, এরকম একটা ধারণা তাদের মধ্যে ছিল। কিন্তু আমরা বাঙালি নই তাও নয়। তারা হয়তো তখন আত্মপরিচয়ের যে সমস্ত প্রশ্নগুলো আমরা এখন যেভাবে থিওরিটিক্যালি বুঝি তারা বুঝতে পারেননি। তাদের মধ্যে এই ধারণা অস্পষ্ট হলেও ছিল যে আমার মুসলমানিত্ব আমার বাঙালিত্বকে খারিজ করে দেয় না। রবীন্দ্রনাথের যে প্রশ্নটা উঠছে, তারা যখন এই আর্গুগুলো করছেন, আমি দেখি এইভাবে করে যেটার মধ্যে একটা হর্স ট্রেডিং আছে। হর্স ট্রেডিং বলতে বোঝাচ্ছি যে আমি যদি রবীন্দ্রনাথকে কিছু পরিমাণে মুসলমান দেখাতে পারি, যে রবীন্দ্রনাথ অনেকটা পরিমাণে মুসলমান বা মুসলমানদের কাছাকাছি মানসিকতার, তাহলে মুসলমান বাঙালি যারা আছে তারা কিছুটা পরিমাণে তাকে পড়বে এবং পড়ে তারা কিছুটা পরিমাণে বাঙালি হবে। মানে রবীন্দ্রনাথকে মুসলমান করা মানে মুসলমানকে কিছু পরিমাণে বাঙালি করা। এটার মধ্যে একটা দেওয়া নেওয়া করা, এটার একটা প্রকল্প আকারে সেই সময়কার যারা নাকি ভাবুক যারা ছিলেন তাদের মধ্যে দেখতে পাই। এটা হচ্ছে বাস্তবতা। ফলে এই দেওয়া নেওয়ার একটা, রবীন্দ্রনাথকে মুসলমান হিসাবে মুসলমান খুবই, তার মধ্যে হাফিজের প্রভাব পড়েছে। তার বাবা হাফিজ পড়তেন, তার বাবার লেখার মধ্যে সত্যি সত্যি হাফিজের কবিতা আছে। মানে তার বাবার যে একটা দেবেন্দ্রনাথের যে একটা স্মৃতিকথা আছে, আত্মস্মৃতি, তার মধ্যে জায়গায় জায়গায় ফার্সিতে, উনি ফার্সি ভালো পড়তে পারতেন। তো এগুলো দেখানো, এগুলো ছিল। এখন দেখুন, আমরা এখন জায়গা থেকে আরেকটা জায়গাতে আসি। 60-এর দশক থেকে যে আন্দোলনগুলো হলো, তখন তো আমরা দেখলাম যে আন্দোলন তীব্র হচ্ছে এবং কতগুলো জিনিস পরপর হলো। একটা হচ্ছে রবীন্দ্র জন্মশতবর্ষ এলো, তারপর ছায়ানট হচ্ছে, এগুলো হচ্ছে, এবং বাঙালি আন্দোলন একটা জাতীয়তাবাদী চেহারা নিচ্ছে। যখন এগুলো হচ্ছে, আমি ইন্টারেস্টিংভাবে দেখতে পাচ্ছি যে ধরেন গোলাম মুর্শিদ তার বইয়ের মধ্যে সেই সময়কার কতগুলো বিবরণ তুলে দিয়েছেন, অবজারভার পত্রিকা, অন্যান্য পত্রিকা থেকে। দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের একদিকে তো স্বাধিকার আন্দোলন দানা বাঁধছে 60-এর দশকের প্রথম থেকে, 6 দফা আসার পর আরও তীব্র হচ্ছে। এই ঘটনা পলিটিক্যাল ঘটনা আস্তে আস্তে অগ্নিগর্ভ হয়ে উঠছে, 71-এর দিকে ধাবিত হচ্ছে। এর পাশাপাশি একটা সাংস্কৃতিক আন্দোলন দানা বাঁধছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে রবীন্দ্রনাথ একটা প্রায় মূল স্রোতের মতন হয়ে উঠছেন। গোলাম মুর্শিদ দেখাচ্ছেন ওইখানে ইন্টারেস্টিং যে অনেকগুলো জগন্নাথের প্রোগ্রাম হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন সংগঠন প্রোগ্রাম করছে, শ্যামা হচ্ছে, রাজারানী হচ্ছে, গানের প্রোগ্রাম হচ্ছে, আলোচনা অনুষ্ঠান হচ্ছে, এবং তারা অবাক হয়ে যাচ্ছেন যে এত লোক হচ্ছে সে অনুষ্ঠানগুলোতে তিল ধারণের ঠাঁই নাই। এবং সে পর্যন্ত যিনি রিপোর্ট লিখছেন অবজারভার, তিনি বলছেন যে ওই লোকগুলোর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এরা রবীন্দ্রনাথ পড়েছে কিনা সন্দেহ। প্রশ্ন হচ্ছে কেন আসছে এরা কেন আসছে তখন, এবং গোলাম মুর্শিদও বলছেন যে খুব ক্ষুদ্র একটা গোষ্ঠীর মধ্যে রবীন্দ্রনাথের চর্চা হচ্ছে, কেন আসছে। তার মানে যখন নাকি একটা জাতীয় মুক্তির সংগ্রাম চলছে, তখন সাধারণ মানুষ যেই লড়াইয়ের অস্ত্রগুলো তারা হাতের কাছে পাচ্ছে সেগুলো হাতের কাছে তুলে নিচ্ছে, এবং কোনো না কোনোভাবে সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে তার রবীন্দ্রনাথ পড়ুক আর না পড়ুক, সে পিস্তল চালাতে না পারলে যখন পিস্তলটা রাখলো, একটা বন্দুক না চালাতে পারলে অনেক ঘরের মধ্যে রাখে, মনে করে এটা একটা শক্তি দেবে। এরকম যে রবীন্দ্রনাথ সে পড়ুক বা না পড়ুক, রবীন্দ্রনাথ তার লড়াইয়ের একজন শক্তি।
ফলে রবীন্দ্রনাথ যেখানে চর্চা হচ্ছে সেখানে তাকে থাকতে হবে, কারণ এটা তার লড়াইয়ের অংশ। হ্যাঁ, এবং এই জিনিসটা হয়ে এসছে। এবং তখন খুব ইন্টারেস্টিং, যখন নাকি 1967 সালে যদি ভুল না করে থাকি, খাজা শাহাবুদ্দিন তখন মন্ত্রী ছিলেন, তিনি তো রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করলেন। তখন একযোগে অনেকে প্রতিবাদ দেওয়া শুরু করলো, এবং অনেকে জানে না যে তখন উর্দু কবিরাও একটা প্রতিবাদ দিয়েছিলেন, যেখানে যেটা নেতৃত্ব দিয়েছিলেন, যদি ভুল না করে থাকে, নওশাদ নুরি, এবং আহমেদ ইলিয়াসও সেখানে স্বাক্ষর দিয়েছিলেন, আরও অনেকের স্বাক্ষর সেখানে আছে। তো সেটা একটা হয়েছে। তো ইন্টারেস্টিং হচ্ছে এখানে, যেটা আমি আরেকটা গল্প বলতে চাই এখানে, যে রবীন্দ্রনাথকে আমরা এখানে যখন নাকি পাচ্ছি, এখানে রবীন্দ্রনাথ মূলত শিল্পী, এবং এই যে রোল রিভার্সাল হয়, যে আমি আজকে যে রোলে যাকে দেখি, কালকে তাকে অন্য রোলে দেখতে পাচ্ছি, এই ঘটনাটা কীভাবে ইতিহাসের মধ্যে রবীন্দ্রনাথ কীভাবে পাল্টাচ্ছেন, সেটা এই আমরা 60-এর দশক থেকে 71 সাল পর্যন্ত আমরা দেখতে পাবো। কীভাবে দেখতে পাবো এটা বলার জন্য আমাকে আবার একটুখানি অন্য জায়গায় আমি যাই। রোল রিভার্সালটা বোঝানোর জন্য আমি একটুখানি আপনাদের একটু থিওরিটিক্যালি বলার চেষ্টা করি, পারবো কতটুকু জানি না। যেমন ধরুন কার্ল গুস্তাভ ইয়ুং, ফ্রয়েডের যে শিষ্য ছিলেন, উনি বলছিলেন যে এই যে হিটলার যে একটা সোয়াস্তিকার একটা চিহ্ন আবিষ্কার করেছিল, যেটা দিয়ে সে নাৎসি বাহিনীর চিহ্ন হিসেবে সেটা প্রচার করলো, এটা কেন সাফল্য পেল, উনি একটা ব্যাখ্যা করেছিলেন। উনি বলছিলেন, দেখেন খুব ইন্টারেস্টিং, সোয়াস্তিকাটা এসছে অ্যাবসলিউটলি আর্য ধর্মের আর্য চিহ্ন হিসেবে, এরিয়ান, এবং বাংলাদেশ স্বস্তিকা বলি আমরা, ওইখান থেকে সোয়াস্তিকা কথাটা এসছে, জার্মান সোয়াস্তিকা বা ইংরেজি সোয়াস্তিকা শব্দটা এসছে। কিন্তু এটার যে চিহ্নটা, এটা এসছে আর্য উত্তরাধিকার থেকে, কিন্তু এটার সঙ্গে খ্রিস্টিয়ান যে ক্রস, তার খুব মিল আছে। ফলে এই যে একটা আর্যাবর্তের একটা চিহ্ন একটা খ্রিস্টিয়ান সাইকিকে যে জাগিয়ে ফেললো, একটা ইহুদি জনজাতির বিরুদ্ধে করলো, এটার পিছনে চিহ্নের একটা ভূমিকা আছে। এবার রোল রিভার্সাল হয়, এক জায়গা থেকে জিনিসটা আসে, সেটা আরেক জায়গায় চলে যায়, এটা হয়। তো কেন বললাম কথাটা, এইটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে যদি বলি, যদি একটু পুরনো জায়গা থেকে বলি, আপনারা জানেন যে বন্দে মাতরম গান নিয়ে বাঙালি মুসলমানের মধ্যে একটা বিরাট উত্তেজনা তৈরি হয়েছিল একটা সময়ে। কারণ আনন্দমঠ উপন্যাসটার মধ্যে বঙ্কিম যেভাবে করে রূপায়িত করেছেন জিনিসটা, সেটা বাঙালি মুসলমান কখনো ভালোভাবে নেয়নি। এবং বন্দে মাতরম গানটার যখন নাকি করা হয়, প্রথম লেখা হয়, বন্দে মাতরম গানটা খুব দ্রুত জনপ্রিয় হয়, একটা সুরও হয়েছিল, রবীন্দ্রনাথ নিজেও সুর করেছিলেন গানটা। এবং রবীন্দ্রনাথ যতটুকু আমি জানি, আমি যতটুকু মনে পড়ে, 1889 বা এরকম কোনো একটা সময়, ভুল বলে থাকতে পারি তারিখটা, প্রথম যখন ন্যাশনাল কংগ্রেস হয় ইন্ডিয়াতে, তখন তিনি গিয়েছিলেন গানটা, তিনি গানটার প্রথম দুটো প্যারা সুর করেছিলেন, পুরো গানটা সুর করেননি। কেন করেননি? এটারও কারণ আছে। কারণ রবীন্দ্রনাথের মনে হয়েছিল যে বাকি যে অংশটা গানটার, সেই গানের মধ্যে দুর্গার প্রতিমার যে বর্ণনা আছে, সেটা তার মতো ব্রাহ্মের পক্ষে সেটা গ্রহণ করা কঠিন, ফলে তিনি এটা গ্রহণ করেননি, তিনি প্রথম দুটো সুর করেন। যাই হোক, সেটা তো হলো। তারপর তো রবীন্দ্রনাথ আসছেন, বঙ্গভঙ্গ হয়েছে, প্রথম আপনার যখন নাকি হলো, এই কী বলে, ওই 1905 সালে রবীন্দ্রনাথ তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে গান গাইলেন, তাই না? এবং সেই সময় তিনি বিখ্যাত দুটো গান লিখেছেন, যে দুটো গানের কথাটা বলতেই হবে। একটা হচ্ছে আমার সোনার বাংলা গান, যেটা পরে জাতীয় সঙ্গীত হবে আমাদের বাংলাদেশের। আরেকটা গান লিখলেন, ও আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি সেই অপরূপ প্রেমা গেলে, হ্যাঁ জননী, এই গানটা তিনি লিখলেন। এই ঘটনাগুলো বলছি কারণ ঘটনাগুলোর একটা রিফ্লেকশন পরে আসবে। এই দুর্গা গানটা, এই বন্দে মাতরম গানটা নিয়ে যখন উত্তেজনা হচ্ছে, আপনারা খেয়াল করবেন রবীন্দ্রনাথ যখন নাকি অনুশীলন আন্দোলন শুরু হচ্ছে, স্বদেশী আন্দোলন শুরু হচ্ছে, প্রথম দিকে কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এটার পক্ষপাতী ছিলেন, রবীন্দ্রনাথ কিন্তু সমর্থন দিয়েছেন, এবং স্বদেশীরা প্রচুর রবীন্দ্রনাথের গান গেয়েছেন, সেরকম ঘটনাও আছে। কিন্তু খুব দ্রুতই রবীন্দ্রনাথ বুঝতে পারলেন যে এই দুটো আন্দোলন এমন একটা পথে যাচ্ছে, সংকীর্ণ পথে, তার কাছে সেটা একেবারেই গ্রহণযোগ্য মনে হয়নি। যে হয়নি, আপনারা এটা দুটো উপন্যাস থেকে পাবেন স্পষ্ট করে। একটা হচ্ছে ঘরে বাইরে, একটা হচ্ছে 4 অধ্যায়, যেখানে স্পষ্টভাবে তিনি প্রচণ্ডভাবে সমালোচনা করেছেন। 1930-এর দশকের মাঝামাঝি কংগ্রেস চিন্তা করলো যে তারা বন্দে মাতরম গানটাকে
ন্যাশনাল সং করবে, জাতীয় সঙ্গীত করবে। তো এটা যখন চিন্তা হলো, তখন রবীন্দ্রনাথ অসম্ভব উত্তেজিত হয়ে জওহরলাল নেহেরুকে চিঠি লিখলেন 1935 সনে এবং বললেন যে এই গান আপনাদের পক্ষে, এই গান জাতীয় সঙ্গীত করা আপনাদের পক্ষে একদমই উচিত হবে না, কারণ কংগ্রেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব ধর্মের লোক যাবে এবং সব ধর্মের লোক একত্রিত হবে। তিনি, আমি আপনাকে একটু পড়েও শোনাতে পারি সুভাষ বসুকে তিনি কি লিখেছিলেন, এটা খুব ইন্টারেস্টিং। সুভাষ বসুকে তখন একটা চিঠিতে লিখলেন, দ্য কোর অফ বন্দে মাতরম ইজ আ হাইম টু গডেস দুর্গা। বন্দে মাতরম গানের যে মূল স্পিরিট, মূল চেতনা, এটা হচ্ছে দুর্গা, দেবী দুর্গা। নো মুসলমান ক্যান বি এক্সপেক্টেড প্যাট্রিয়টিক্যালি টু ওয়ার্শিপ দ্য 10-handed deity অ্যাজ স্বদেশ। স্বদেশ নামে কোনো দশভুজাকে মুসলমানরা পূজা করতে পারবে না। এটা অবশ্য নেহরুকে লেখেন, এটা তিনি লিখেছেন সুভাষচন্দ্র বোসকে চিঠিতে। এবং তখন তিনি লিখেছেন, পার্লামেন্ট ইজ আ প্লেস অফ ইউনিয়ন অফ অল রিলিজিয়াস গ্রুপস অ্যান্ড দেয়ার দ্য সং ক্যানট বি অ্যাপ্রোপ্রিয়েট। তিনি সেখানে ক্ষান্ত হননি, তিনি নেহরুকে লিখলেন, তিনি সুভাষ বোসকে লিখলেন। তারপর আরেকটা চিঠি, যেটা কারো চোখে পড়বে না, সেটা বাংলায় লেখা, সেটা বুদ্ধদেব বসুকে লেখা, দীর্ঘ চিঠি। ওটার মধ্যে তার উত্তেজনা একেবারে প্রচণ্ড। তিনি বলছেন যে তোমরা দেশমাতৃকার একটা মূর্তি আবিষ্কার করেছ এবং সেটাকে দেবী মূর্তিতে রূপান্তরিত করেছ এবং সেটাকে সুর করে গান করে তোমরা বলছো যে এটাকে না জাতীয় সঙ্গীত করতে হবে। আমার মতো ব্রাহ্ম যে গানটা করতে পারে না, গাইতে পারবে না, সেখানে তোমরা কীভাবে প্রত্যাশা করো একটা মুসলমান সেই গান গাইবে? আমার সঙ্গে আমাকে শুধু স্তব দিয়ে বোঝালে হবে না, আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। দীর্ঘ একটা চিঠি রবীন্দ্রনাথের। কথাটা বললাম এই কারণে যে রোল রিভার্সাল কীভাবে করে হয়। আমি এখন আসি 1971 সালের একটা ঘটনা। এই ঘটনাটা আমি জামিল চৌধুরীর লেখায় পড়েছি এবং আমি এটা ফাহমিদা খাতুনের মুখেও শুনেছি, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। 23 মার্চ হচ্ছে লাহোর প্রস্তাবের তারিখ 1940 সালে, যেটা পাকিস্তান রিপাবলিক ডে হিসেবে পালন করে। তো 23 মার্চে তখন অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে 71 সাল। 7 মার্চে শেখ মুজিব বক্তৃতা করলেন, তারপর এগুলো হচ্ছে রাষ্ট্র একটা সাংঘাতিক অবস্থা, আলোচনা কী হবে কেউ জানে না, একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, কিন্তু লোকজন আর পাকিস্তানের শাসন মানছে না, এরকম একটা অবস্থা। তো তখন ডিআইটিতে ছিল টেলিভিশন অফিস এবং প্রোগ্রাম শুরু হতে সন্ধ্যার সময়, কয়টার সময় শুরু হতো আমি জানি না, শেষ হতো 9টায় রাত্রিবেলায়, এবং শেষ হতো পাক সারজামিন সাদবাদ বলে যে গানটা ছিল, পাকিস্তানের যে ন্যাশনাল অ্যান্থেম আর পাকিস্তানের পতাকা উড়িয়ে। তো তখন তো অসহযোগ আন্দোলন তুঙ্গে। 23 তারিখ, 25 তারিখে জেনোসাইড শুরু হবে। ওই দিন টেলিভিশনের শিল্পীরা চিন্তা করেছে যে আজকে আমরা পাকিস্তানের পতাকা তুলব না। ওই দিন বাংলাদেশের সেনা একমাত্র ক্যান্টনমেন্ট ছাড়া সব জায়গায় বাংলাদেশের পতাকা উঠছে, মানে ওই যে ফ্ল্যাগ, বাংলাদেশের মানচিত্রওয়ালা, হলুদ মানচিত্রওয়ালা পতাকা উঠছে বাড়িতে বাড়িতে, এই একাকার অবস্থা। তখন টেলিভিশন শিল্পীরা পরিকল্পনা করলেন যে আমরা আজকে তুলব না, এর মধ্যে মিলিটারিরা ঘেরাও করে রেখেছে আপনার টেলিভিশন ভবন। তো বিরাট একটা টেনশনের বিষয় কী হবে। তো তাদের কাছে একটা গান ছিল, ফাহমিদা খাতুনের একটা গান রেকর্ড করা রবীন্দ্রনাথের। সেই গানটা হচ্ছে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, যেটা উনি 1905 সালে লিখেছিলেন। সেই গানটা তারা বাজাতে শুরু করলেন উপর্যুপরি। একই গান রাত 9টা থেকে বাজতে যে শুরু করলো, বাজতে 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 রাত 12টা 1 মিনিট যখন হলো, তখন 23 মার্চ 24 মার্চ হলো। উপস্থাপক ছিলেন মাসুমা খাতুন বলে এক ভদ্র মহিলা। তিনি দাঁড়িয়ে বললেন যে আজ 24 মার্চ আমরা বিদায় নিচ্ছি। তারপর পাক সারজামিন সাদবাদ এবং পতাকা হলো, কিন্তু 23 তারিখের পতাকা উঠল না। পরদিন 24 মার্চে টেলিভিশন বন্ধ হয়ে গেল, এরপরে বন্ধ করে দেওয়া হলো, টেলিভিশনের প্রচার হয়নি, সম্প্রচার হয়নি। এখন আমার বক্তব্য হচ্ছে এখানে দুটো। আমি যেহেতু কবিতা লিখি, আমি তো সিম্বল বুঝি, আমি তো আলতাফ ভাইয়ের মতন তো গান দিতে পারবো না।
তো সিম্বলিক বক্তৃতা যদি দিই, সিম্বল কীভাবে চেঞ্জ হয় এটা দেখেন, খুব ইন্টারেস্টিং। আমি বলছি এটা হচ্ছে লড়াই এবং এটা হচ্ছে জাতীয় সংগ্রামের ফল। এটা হচ্ছে জাতীয় সংগ্রামের, মানুষ যখন একতাবদ্ধ হয় এবং যখন তার ঐতিহাসিক ভাগ্য পরিবর্তন করতে চায়, তখন তো সব কিছু বদলে ফেলে, তার চিহ্ন বদলে যায়, তার ভাষা বদলে যায়, তার সংস্কৃতি বদলে যায়। কারণ যেই দুর্গাকে নিয়ে এত কিছু হলো, রবীন্দ্রনাথ তর্ক করলেন এবং যে বঙ্কিমকে বাঙালি মুসলমান তাকে তুলোধুনো করতে রাখেননি। কারণ দেশমাতৃকার মূর্তিকে দেবী মূর্তিতে পরিণত করা হয়েছে। আর আজ বাংলাদেশের হৃদয় হতে গানটা যখন আমরা গাইছি, সেই গানটার মধ্যে একটা জায়গায় আছে, ডান হাতে তোর খড়গ দোলে, বাহাত করে শঙ্কাহরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র অগ্নিবরণ, এর মধ্যে দুর্গা আছে। এখন তাহলে আমরা আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে, ওরা করতে চেয়েছিল দেশ মূর্তিকে দেবী মূর্তি, আমি বলি যে আমরা করেছি দেবী মূর্তিকে দেশ মূর্তি আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে। এটা হচ্ছে মানুষের লড়াইয়ের হচ্ছে ফল। এবং ইন্টারেস্টিং হচ্ছে ওই দিক থেকেও যে এই বিভক্ত বঙ্গকে যুক্ত করার জন্য রবীন্দ্রনাথ লিখলেন আমার সোনার বাংলা, আর ওইটা কীরকম একটা বক্রাঘাত হিসেবে এলো, আমরা যুক্ত দেশকে বিভক্ত করার জন্য গাইলাম আমার সোনার বাংলা। ফলে উনি বঙ্গভঙ্গ হিসেবে যে দুইটা গান লিখলেন ঘটনাচক্রে 1971-এর মধ্যে, দুইটা গানের যে সিম্বলিক মিনিং, দুইটা গানের সিম্বলিক মিনিং উল্টে দিলাম। এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা নতুন চেহারা। যে 71-এর পর তো বাংলাদেশ স্বাধীন হলো, আমরা যারা নিপীড়িত ছিলাম তারা আমরা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হলাম। এখন অধিকারী হওয়ার পরে আমরা জাতীয় সঙ্গীতটা করলাম রবীন্দ্রনাথের গানকে, সে ঠিক আছে, সেটা করব। বাংলাদেশ যে কোনো রাষ্ট্রের চরিত্র, যে কোনো পরিপক্ক রাষ্ট্র তার নাগরিকদের তৈরি করে, কারণ নাগরিকই সার্বভৌম। বস্তুত নাগরিকের সম্মিলিত সার্বভৌমত্ব রাষ্ট্রের সার্বভৌমত্ব। কিন্তু রাষ্ট্র যত অগণতান্ত্রিক হয়, ততই সে নাগরিকের যে ব্যক্তির যে সার্বভৌমত্ব সে খর্ব করতে চায়। তখন সে ব্যক্তিকে একটা একই টাইপে তৈরি করতে চায়, একই রকমভাবে তৈরি করতে চায়। এবং বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রূপ পরিগ্রহ করতে পারেনি, ফলে রবীন্দ্রনাথ যখন নাকি একটা রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক হয়ে উঠলেন এবং তাকে যখন নাকি একটা ক্ষমতার যারা থাকলেন এবং ক্ষমতার অপব্যবহার করলেন, তারা যখন রবীন্দ্রনাথকে যখন নাকি ক্ষমতার আইকনের মধ্যে থেকেই যারা সংস্কৃতি যারা ব্যবহার করার চেষ্টা করলেন, তখন তাহলে রবীন্দ্রনাথের কী অবস্থা হলো। এটা আমাদের একটা দ্বিতীয় হওয়ার ব্যাপার আছে বলে আমি মনে করি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ভাবনা, যেটাতে শেষ করতে চাই কথাটা। 60-এর দশকে কেন এই আন্দোলন সফল হয়েছিল? কারণ 60-এর দশকে রবীন্দ্রনাথ ছিলেন নিপীড়িতের পক্ষে, রাষ্ট্রের পক্ষে না। স্বাধীনতার পরে রবীন্দ্রনাথকে রাষ্ট্রপক্ষ ব্যবহার করেছে, কিন্তু যারা মানুষের সংগ্রামের সঙ্গে ছিল তারা, আমরা একটা ক্ষমতার মধ্যে থাকা রবীন্দ্রনাথ পেয়েছি, কিন্তু মানুষের লড়াইয়ের সঙ্গে থাকা রবীন্দ্রনাথকে আবিষ্কার করতে পারিনি। সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। কারণ কোনো লেখক, কোনো শিল্পী, কোনো ভাবুক, তিনি যখন হাজির থাকেন না, তাকে নতুন ইতিহাসের প্রয়োজনে তৈরি করার দায়িত্ব আমাদের। আমরা যে পারিনি সেটা করতে, সেই ব্যর্থতা আমরা রবীন্দ্রনাথের উপরে চাপাই এবং রবীন্দ্রনাথকে বর্জন করতে বলি। সেই ব্যর্থতা আমাদের বর্জিত হওয়া উচিত। তো এটাই হচ্ছে আমাদের কর্তব্য, যে আমরা যেন আমাদের পেছনে যারা ছিলেন তাদের সঙ্গে সেই তর্ক করি, রবীন্দ্রনাথের সঙ্গে সেই তর্ক করি। ধন্যবাদ।